সুপ্রিয় শিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা। তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। শিক্ষার্থীরা, আমরা দশম শ্রেণীর কৃষি শিক্ষা পাঠ্য বই ধারাবাহিক আলোচনা করছি। আজ এরই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব কৃষি শিক্ষা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ, ভূমি ক্ষয় ও ক্ষয় রোধ এ বিষয়ে। এই পরিচ্ছেদটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা প্রথম অংশ ভূমি ক্ষয় এটি নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা ক্ষয় রোধ বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকের আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ আমরা যে শিখন ফলগুলো হবে জানতে পারবো, সেগুলো হচ্ছে ভূমি ক্ষয় সম্পর্কে জানতে পারবো, ভূমি ক্ষয়ের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারবো এবং ভূমি ক্ষয়ের কারণগুলো সম্পর্কেও আমরা জানতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, এসো আজকের আলোচনায় আমরা প্রবেশ করি। প্রথমেই আমরা জানার চেষ্টা করব ভূমি ক্ষয় কি। শিক্ষার্থীরা খেয়াল করো, ভূমি ক্ষয় এই শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি বা একটু যদি ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো ভূমি যোগ ক্ষয়, অর্থাৎ ভূমি বা মাটি যদি কোনোভাবে বা কোনো পদ্ধতিতে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি ক্ষয়প্রাপ্ত হয়, আমরা তাকেই বলছি ভূমি ক্ষয়। সহজ ভাষায় ভূমি সরে যাওয়াকে আমরা বলছি ভূমি ক্ষয়। বিভিন্নভাবে আমরা এটাকে বলতে পারি। আমরা যদি তোমাদের পাঠ্যপুস্তকগতভাবে সংজ্ঞা যে ভিত্তিতে বলা আছে বা সংজ্ঞার আলোকে যদি আমরা একটু বলার চেষ্টা করি, তাহলে আমরা কি বলতে পারি? শিক্ষার্থীরা খেয়াল করো, ভূমি ক্ষয় বলতে আমরা যে বিষয়টি বলতে পারি সেটি হচ্ছে যে সকল কারণে মাটির উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয় বা সরে যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যদি একটু ছোট করে লিখি, যে সকল কারণে মাটির উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয় বা সরে যায়, তাকে ভূমি ক্ষয় বলে। শিক্ষার্থীরা, আমরা ভূমি ক্ষয়ের সংজ্ঞাটি দেখতে পেলাম। খেয়াল করো, এখন ভূমি ক্ষয়ের সংজ্ঞা যদি আমরা একটু দেখি, এখান থেকে আমাদের পরবর্তীতে যে বিষয়টি জানার চলে আসে সেটি হচ্ছে ভূমি ক্ষয়ের প্রকারভেদগুলো কি এবং ভূমি ক্ষয়ের কারণগুলো কি। দুটি বিষয় খেয়াল করো, একটি হচ্ছে ভূমি ক্ষয়ের কারণ আর একটি হচ্ছে ভূমি ক্ষয়ের প্রকার। দুটি কি একই জিনিস? আমি একটু সহজ করে বলছি, খেয়াল করো। সেটি হচ্ছে যে বৃষ্টিপাতের কারণে ভূমি ক্ষয় হতে পারে। বৃষ্টিপাত কি ভূমি ক্ষয়ের প্রকারভেদ? অবশ্যই না। তোমরা পরীক্ষার খাতায় এটি অনেকেই ভুল করে থাকো। পরীক্ষার প্রশ্নে বলা হয়ে থাকে ভূমি ক্ষয়ের কারণগুলো ব্যাখ্যা করো। তোমরা ভূমি ক্ষয়ের কারণ হিসেবে বলে দাও দুইটি কারণের কথা, প্রাকৃতিক, অপ্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট। কিন্তু শিক্ষার্থীরা, এটি কি আসলেই ভূমি ক্ষয়ের কারণ? অবশ্যই না, এটি হচ্ছে ভূমি ক্ষয়ের প্রকারভেদ। তাহলে ভূমি ক্ষয়ের প্রকারভেদ বা ভূমি ক্ষয়কে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। তার মাঝে একটি হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, অপরটি হচ্ছে মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয় বা কৃত্রিম ভূমিক্ষয় বা অপ্রাকৃতিক ভূমিক্ষয়। এটিকে আমরা যে কোনো নামেই বলতে পারি। এটিকে আমরা বলতে পারি অপ্রাকৃতিক, বলতে পারি আমরা কৃত্রিম, যে কোনো ভাবে এটিকে আমরা বলা যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা পেলাম ভূমি ক্ষয়ের প্রকারভেদ। এখন এই যে ভূমি ক্ষয়ের প্রকারভেদ পেয়েছি আমরা, প্রাকৃতিক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়, এখন এই অংশটাই আমি পরে আসছি। প্রাকৃতিক ভূমিক্ষয় এবং কৃত্রিম ভূমিক্ষয়গুলো কি কি, উদাহরণগুলো কি, সেগুলো যদি একটু আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা আজকে ভূমিক্ষয়ের কারণগুলো সম্পর্কে আমরা সরাসরি জানতে পারবো। এগুলো আমি পরবর্তীতে আলোচনাও করব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যদি একটু মাঝখানে দাগ দিয়ে নেই, প্রাকৃতিক ভূমিক্ষয়।
হতে পারে একটি বৃষ্টিপাত, হতে পারে বায়ু প্রবাহ, হতে পারে নদী ভাঙন, হতে পারে বন্যা, হতে পারে জলোচ্ছ্বাস। আমরা পাঁচটি নামে শিখি যে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস। এই পাঁচটিকে আমরা বলছি প্রাকৃতিক ভূমিক্ষয়। তাহলে আমরা যদি প্রাকৃতিক ভূমিক্ষয় বা ভূমিক্ষয়ের কারণ বলে থাকি, তাহলে এই পাঁচটি হতে পারে ভূমিক্ষয়ের কারণ। ঠিক আছে, এবার আসো মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম ভূমিক্ষয়। আমি এখানে তিনটি নাম লিখেছি, বন উজাড়, চাষাবাদ, পশুচারণ। এছাড়াও আরো যেগুলো হতে পারে সেটি হচ্ছে তোমার যাতায়াতের পথ, জুম চাষ, ভূমির ঢাল, এই কয়টি কারণ হতে পারে যেগুলো আমরাকে মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম ভূমিক্ষয়ের কারণ বলার চেষ্টা করছি। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা ভূমিক্ষয়ের কারণগুলো মোটামুটি জানতে পেরেছি। এখন আমরা একটু প্রাকৃতিক ভূমিক্ষয় সম্পর্কে আমরা প্রথম থেকে একটু জেনে আসি। ভূমিক্ষয়ের প্রকার আগেই জেনেছি, দু প্রকার, প্রাকৃতিক ভূমিক্ষয়, কৃত্রিম ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করো, প্রাকৃতিক ভূমিক্ষয়কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রাকৃতিক ভূমিক্ষয় প্রধানত দুভাবে হতে পারে। তার একটি হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, অপরটি হচ্ছে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় এবং বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় অর্থাৎ বৃষ্টিপাতের কারণে যদি ভূমিক্ষয় হয়ে থাকে আমরা তাকে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় বলছি। বায়ু প্রবাহ জনিত কারণে যদি ভূমিক্ষয় হয়ে থাকে আমরা তাকে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় বলছি। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আবার চার ধরনের। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রয়োগমূলক। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আবার চার ধরনের। তার মাঝে একটি হতে পারে আস্তরণ ভূমিক্ষয়, দুই নাম্বার হতে পারে রিল ভূমিক্ষয়, তিন নাম্বার হতে পারে নালা ভূমিক্ষয়, চার নাম্বার হতে পারে নদী ভাঙন। অর্থাৎ বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় মোট চার ধরনের বা চার প্রকারের হতে পারে। আস্তরণ ভূমিক্ষয়, আমরা বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় একটু বিস্তৃতভাবে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োগমূলক প্রশ্ন। আস্তরণ ভূমিক্ষয়, বৃষ্টিপাত আস্তরণ ভূমিক্ষয় অর্থাৎ যখন বৃষ্টির পানি বা সেচের পানি উঁচু স্থান থেকে ক্রমানুসারে নিচের দিকে নামতে থাকে তখন এই ঢাল বেয়ে জমির উপর দিয়ে বা নিচের দিকে যদি প্রবাহিত হয় আমরা তাকে বলছি আস্তরণ ভূমিক্ষয়। শিক্ষার্থীরা খেয়াল করো, এ সময় জমির উপরিভাগে নরম ও উর্বর মাটিকণা ফেটে পাতলা আবরণের বা আস্তরণের মতো চলে যায়। তাহলে কি বলছি, মাটির উপরিভাগ থেকে বা উঁচু স্থান থেকে পানি ক্রমানুসারে নিচের দিকে নামতে থাকে এবং এই নিচের দিকে নামার সময় মাটির উপরিভাগের স্তরটি আস্তে আস্তে পানির সাথে চলে আসে। এই অংশটিকে আমরা বলছি আস্তরণ ভূমিক্ষয়। এটি আস্তরণ ভূমিক্ষয়। সাধারণত বৃষ্টিপাতের ফলে সহজে এই ভূমিক্ষয়টি চোখে পড়ে না বা খেয়াল পড়ে না, কিন্তু কয়েক বছর যখন চলে যায় তখন এটি আমাদের চোখে চলে আসে। দ্বিতীয়ত রিল ভূমিক্ষয় আমরা কি বলছি, এটি আস্তরণ ভূমিক্ষয়ের পরের ধাপ। সাধারণত প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি যদি বেশি হয়ে জমির ঢাল বরাবর যদি নিচের দিকে নামতে থাকে তাহলে লম্বালম্বী রেখার সৃষ্টি হয়, আমরা তাকে রিল ভূমিক্ষয় বলছি। শিক্ষার্থীরা আমি যদি একটু ছবির মাধ্যমে যদি আমরা একটু দেখি তাহলে আমরা
বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবো। আমরা কি বলছি যে রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় অংশ সাধারণত বৃষ্টির পানি যদি উপর প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হয়ে জমির ঢাল বরাবর যদি লম্বালম্বি রেখার সৃষ্টি হয় আমরা তাকে রিল ভূমিক্ষয় বলছি। এটি অনেকটা হাতের রেখার মতো হতে পারে। ধরো এটি উঁচু স্থান, এখান থেকে পানি ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। এই যে নিচের দিকে নামার সময় পানি বিভিন্ন রেখা অঙ্গভাবে বিভিন্ন দিক থেকে পানি চলছে, এই অবস্থাটাকে আমরা বলছি রিল ভূমিক্ষয়। খেয়াল করো পরবর্তীতে নালা ভূমিক্ষয়। নালা ভূমিক্ষয় কি বলছি, এই রিলগুলো যখন ক্রমান্বয়ে বড় হতে থাকে তখন সেগুলো নালার আকার ধারণ করে। সাধারণত রিল ভূমিক্ষয়ের পরের স্তর যখন দীর্ঘ সময় ধরে চলতে থাকে তখন এগুলো নালার আকার ধারণ করে এবং তাকে নালা ভূমিক্ষয় বলা হয়ে থাকে। এবং এ সময় সাধারণত ছোট নর্দমা বা ছোট নদী বা খালের মতো অনেক সময় দেখা যায়। সব শেষে রয়েছে নদী ভাঙ্গন। যখন দীর্ঘদিন যাবত এই অংশটি চলতে থাকে তখন খেয়াল করো একবারে এই অংশটি একসঙ্গে ভেঙে চলে আসে, তখন আমরা এটিকে নদী ভাঙ্গন বলি। এবং এর মাধ্যমে সাধারণত বর্ষাকালে বা বন্যার সময় নদী ভেঙে যায় বা কোনো একটা অংশ বড় অংশ পানিতে ডুবে যায়। বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। শিক্ষার্থীরা খেয়াল করো গতিশীল বায়ু প্রবাহ যখন, অর্থাৎ এটিকে যদি আমরা একটু এভাবে বলি যে যখন বাতাস প্রবাহিত হয় তখন যদি বাতাসকে বাধা দেওয়ার মতো বা বাধা প্রাপ্ত হওয়ার মতো যদি কোনো কিছু না থেকে থাকে, শিক্ষার্থীরা খেয়াল করো যদি বাতাস প্রবাহিত হচ্ছে যদি বাধা প্রাপ্ত না হওয়ার যদি কিছু থাকে তাহলে মাটির উপরের অংশে, অর্থাৎ মাটির উপরের অংশের কি হতে পারে, এখান থেকে যে উপরের অংশের যে বালিকণা যে মাটি কণা রয়েছে এটি খুবই হালকা এবং এর আর্দ্রতার পরিমাণ খুবই কম। এ কারণে এটি সহজেই বাতাসের সাহায্যে উড়ে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে ভূমিক্ষয় হয়ে থাকে। যদিও এটি আমরা হয়তো সরাসরি বা সচরাচর চোখে পড়ে না, কিন্তু দীর্ঘ সময় যাবত যখন এই কার্যক্রমটি চলতে থাকে তখন এটি আমাদের চোখে পড়ে। এই ধরনের ভূমিক্ষয়কে আমরা বলছি বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। নদী ভাঙন আমরা আলোচনা করে ফেলেছি। বন্যা, জলোচ্ছ্বাস, এই দুটি আমরা যদি একসঙ্গে একটু বলবো। বর্ষাকালে বা যখন বৃষ্টিপাত বেশি হয়ে থাকে তখন কোনো একটি স্থানে যদি পানি জমে যায় বা পানি জমে থাকে এবং দীর্ঘ সময় পর্যন্ত যখন পানি জমে থাকে তখন ওই অংশের মাটির গঠনটা খুব হালকা হয়ে যায় বা নরম হয়ে যায়। এবং এই নরম বা হালকা গঠন হওয়ার কারণের জন্য যখন পানিটা চলে যায় বা বন্যা যখন শেষ হয়ে যায় তখন পানিটা চলে যাওয়ার সময় ওই পানিটাকেও সে টেনে নিয়ে চলে যায় এবং এ কারণে যে ভূমিক্ষয় হয়ে থাকে আমরা তাকে বন্যা বা জলোচ্ছ্বাস জনিত ভূমিক্ষয় বলছি। চলে এসো মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয়। শিক্ষার্থীরা আমরা সংজ্ঞা আগেই জেনেছি, আবারও বলছি, সাধারণত মানুষের দ্বারা বা মানুষের মাধ্যমে যদি কোনো ভূমিক্ষয় হয়ে থাকে আমরা তাকে মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয় বলছি। মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয়ের উদাহরণ হিসেবে আমরা দেখেছি কারণগুলো হচ্ছে বন উজাড়, চাষাবাদ, পশুচারণ, যাতায়াতের পথ, জুম চাষ, ভূমির ঢাল ইত্যাদি। আমরা আজকে প্রধানত এই অংশটুকু নিয়ে আমি আজকে আলোচনা করব। বন উজাড়। শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের এই বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার এই বাংলাদেশে সেই শুরুর সময় থেকে আজ অবধি পর্যন্ত আমাদের দেশের পরিমাণ বৃদ্ধি পায়নি, কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে মানুষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই যে ক্রমান্বয়ে মানুষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই বেশি পরিমাণ মানুষকে থাকার জায়গা দিচ্ছে বা তাদের বাসস্থানের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই বন কেটে, অর্থাৎ বনভূমিকে উজাড় করার মাধ্যমে আমরা বাসস্থান তৈরি করছি। শিক্ষার্থীরা সাধারণত বন কি করছে, বন তার শিকড়ের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে রাখে।
যার ফলে ভূমিক্ষয় হতে পারে না। এবং যখন বন থাকে তখন প্রাকৃতিক অন্যান্য দুর্যোগের পরিমাণও অনেকাংশেই কমে যায়। কিন্তু বন কমে গেলে বা বন উজাড় হলে তখন এ কারণে সমস্যাগুলো দেখা যেতে পারে। চাষাবাদ, আমরা আমাদের প্রয়োজনে একটি জমিকে যখন বারবার করে চাষ দিতে থাকি তখন মাটির গঠনটা পরিবর্তিত হয়ে যায়, মাটির গঠনটা হালকা হয়ে যায় এবং খুব সহজেই তখন যে কোনো কারণে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ বা যে কোনো কারণে তখন ভূমিক্ষয় হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আবার একটি কারণ হতে পারে, সেটি হচ্ছে যে জমি চাষাবাদ করার পরপরই যদি ফসল রোপণ করা না যায়, অর্থাৎ জমি চাষ করার পরে যদি আমরা বেশ কিছু সময় পর্যন্ত জমিকে ফেলে রাখি তাহলেও সাধারণত ভূমিক্ষয় হয়ে থাকে। পশুচারণ, গবাদি পশু চলাফেরা করার সময় গবাদি পশুর আমরা হয়তোবা খেয়াল করেছি যে গবাদি পশুর পায়ের খুর বেশ ধারালো এবং গবাদি পশু যখন চলাফেরা করে সেই ধারালো খুরের কারণে মাটির উপরের অংশের গঠনটা নরম হয়ে যায় এবং মাটি আলগা হয়ে যায় বা হালকা হয়ে যায়, যা পরবর্তীতে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, বন্য যে কোনো কারণের জন্যই ক্ষয় ধারণ হতে পারে। যাতায়াতের পথ, যখন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে তখন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার কারণে আমরা হয়তো অনেক সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে খেয়াল করে দেখেছি যে রাস্তা দিয়ে যখন একটি গাড়ি যায় তখন রাস্তাটা কাঁপতে থাকে। অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত যদি রাস্তাটাকে যদি পাকা রাস্তা করা না হয়, যদি মাটির রাস্তা থাকে বা রাস্তাটা যদি বেশি শক্ত করা না থাকে, তাহলে সাধারণত ওই একটা নির্দিষ্ট পথ দিয়ে বারবার চলাচল করার কারণের জন্য ওই অংশের মাটি গাড়ির চাকার ঘর্ষণে, পায়ের ঘর্ষণে আস্তে আস্তে এখান থেকে সরে যায় বা চলে যায়। জুম চাষ, এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। শিক্ষার্থীরা খেয়াল করো যে সাধারণত পাহাড়ি অঞ্চলে যারা রয়েছে বা যে সকল মানুষ রয়েছে তারা ফসল চাষাবাদ করার জন্য পাহাড়ের ঢালে ফসল চাষ করে এবং এই পদ্ধতিকেই বলা হচ্ছে জুম চাষ পদ্ধতি। আমরা যদি একটু খেয়াল করে ধরো, এটা কিন্তু আমরা একটা পাহাড়ের ঢালের সাথে তুলনা করি। আমরা কি করছি, তারা পাহাড়ের গায়ে এভাবে গর্ত তৈরি করে গর্তের ভিতরে তারা এভাবে ফসল চাষাবাদ করে এবং এভাবে একইভাবে পাহাড়ের গায়ে তারা গর্ত তৈরি করে ফসল রোপণ করে এবং চাষাবাদ করে। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে জুম চাষ। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বাংলাদেশে যে পাহাড় ধস যে বিষয়টি হয়েছিল এটি অনেকটা জুম চাষের কারণেও বলা যেতে পারে। কেন? কারণ একই বরাবর জুম চাষ করলে এই অংশের মাটির গঠনটা অনেকটা হালকা হয়ে যায় বা নরম হয়ে যায়। দীর্ঘ সময় পর্যন্ত জুম চাষ করার কারণের জন্য মাটির গঠনটা নরম হয়ে যায় এবং পরবর্তীতে তখন এই অংশের বৃষ্টিপাত বা বায়ুপ্রবাহ বা যদি বড় ধরনের বৃষ্টিপাত হয় তখন খুব সহজে এই অংশের মাটিটা ভেঙে চলে আসতে পারে। ভূমির ঢাল, শিক্ষার্থীরা খেয়াল করো, ভূমি যদি সমতল হয় তাহলে ভূমিক্ষয় বেশি হয়ে থাকে। ভূমি যদি একটু উঁচু নিচু হয় বা একটু যদি উঁচু নিচু হয় তাহলেও ভূমিক্ষয় অনেকাংশেই কম হতে পারে। কিন্তু যদি ভূমি সমতল হয়ে থাকে তাহলে ভূমিক্ষয় বেশি হয়ে থাকে। কেন? কারণটা হচ্ছে কি, ভূমিক্ষয় যদি ভূমির সমতল হয় তাহলে বাতাস খুব সহজেই মাটির পুরো অংশটাকে আঘাত করতে পারে, যে কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। শিক্ষার্থীরা তাহলে খেয়াল করো, আমরা আলোচনার একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা থেকে যে বিষয়গুলো জেনেছি, আমরা ভূমিক্ষয়ের সংজ্ঞা জেনেছি, আমরা বিভিন্ন ধরনের ভূমিক্ষয় দেখেছি, প্রাকৃতিক, কৃত্রিম বিভিন্ন ধরনের ভূমিক্ষয় দেখেছি, ভূমিক্ষয়ের বিভিন্ন কারণগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং সেগুলো আলোচনা করেছি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে 12, 13, 14 এবং 15 নম্বর পেজ এই অংশটুকু তোমরা একটু অধ্যয়ন করবে, একটু দেখবে। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি জানার কোনো অংশ থাকে তাহলে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করার মাধ্যমে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তোমাদের সে পর্যন্ত সকলকেই নিরন্তর শুভেচ্ছা।